আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের দু একটি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন, এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন, শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে, যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন, এমন তথ্য দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকারের আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয়, নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল সেটি বাস্তবায়নের জন্য শিরীন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের দু একটি পত্রিকায় এমন খবরও ছাপা হয়, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3 বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে।
এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন, এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15ই এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন, যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন? আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকারের দিয়ে থাকে তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন, এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে, সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনাও দেন। সবশেষ গত 15ই এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন তাদের ওই বৈঠকেও জয়ের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী তাদের জানিয়েছেন সজীব অজিত জয় দলটির জন্য কাজ করে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের সাথে একদিকে শেখ হাসিনা এবং অন্যদিকে তার ছেলে জয় বৈঠক করছেন। এইসব বৈঠক থেকে নেতাদের ধারণা হলো, দলের অপেক্ষাকৃত বয়স্ক ও সিনিয়র অনেক নেতাকে সরাসরি নেতৃত্ব থেকে বাদ দেওয়া হতে পারে। তাদেরকে সরাসরি নেতৃত্ব থেকে সরিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রাখা হতে পারে। আর যেসব নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ আছে তাদেরকে দল থেকে পুরোপুরি ছাঁটাই করে ফেলার চিন্তা ভাবনাও আছে। আওয়ামী লীগের এখনকার যে কমিটি তাতে সম্পাদক পরিষদ আছে 34 জন, সাধারণ সম্পাদক 1টি, 4টি যুগ্ম সাধারণ সম্পাদক, 8টি সাংগঠনিক সম্পাদক ও 21টি বিষয়ভিত্তিক সম্পাদক পদের অনেকগুলো পরিবর্তন আসছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির নেতাদের কাছ থেকে। এছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মণ্ডলীর মোট সদস্য সংখ্যা 19 জন। এসব পদেও বেশ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সূত্রগুলো বলছে, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাও ভারতে আছেন, সে কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কিংবা হবে সেটি এখন ওপেন সিক্রেটের বিষয়।
বিষয়গুলো এমন যে ভারত কিংবা বাংলাদেশ কোনো সরকারই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খলিলুর রহমানের সফরের একটি ফলো আপ বৈঠক ভারত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সেটি হতে পারে দিল্লিতেই। তার আগে দিল্লি যেতে পারেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে ঈদুল আজহার আগে কমিটিগুলো চূড়ান্ত করে ফেলতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঈদের পর দলটি মাঠে নামতে চায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। এসব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সজীব ওয়াজেদ জয়ের ভারত সফরের পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে এবং অকটেন নিয়ে যা হচ্ছে, মোটামুটি বাংলাদেশে যারা এই পেট্রোল, ডিজেল, অকটেন ব্যবহার করেন তারা তো বটেই, এর বাইরে যারা আমজনতা রয়েছেন সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জ্বালানির অভাবে কৃষক তার ট্রাক্টর চালাতে পারছেন না। যে সকল ডিজেল চালিত পানির পাম্প রয়েছে সেগুলো চলছে না, ফলে এই মৌসুমে বড়ুর উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। ডিজেল নির্ভর যে সকল ছোট ছোট জেলে নৌকা রয়েছে, নদীতে যায়, সমুদ্রে যায়, তারা যেতে পারছে না। ডিজেল, ফার্নেস অয়েল এবং অন্যান্য জ্বালানি নির্ভর যে সকল বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে, পর্যাপ্ত জ্বালানির অভাবে হয়তো অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট ইতিমধ্যে বন্ধ হয়ে আছে। ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, গ্রামে গঞ্জে দৈনিক 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শহরে তুলনামূলকভাবে, বিশেষ করে ঢাকার শহরে অবস্থা এখনো পর্যন্ত ভালো আছে এবং এটা কতদিন চলবে আমরা জানি না। সরকার যেহেতু একেবারে নতুন, মাত্র 2 মাস হলো, তো এই যে বিদ্যুতের এই ক্রাইসিস তারা মোকাবেলাও করতে পারছে না, আবার বিদ্যুতের যে দাম বাড়াবে সেই বিষয়টিতেও ঝুঁকি নিতে পারছেন না। তো বিদ্যুতের দাম আমি এখানে একটা জিনিস ভুল বলে ফেলছি, তারা ইতিমধ্যে বিদ্যুতের দাম কিন্তু বাড়িয়েছে। যেটা বলছিলাম যে পেট্রোলের দাম তারা এখনো পর্যন্ত বাড়ায়নি, তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে আগামীতে তারা এই মূল্য সমন্বয় করতে বাধ্য হবে। ভালো কথা, মূল্য আসলে কোনো দেশেই সমস্যা হয় না। যারা ভোক্তা তারা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো পণ্য ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো সরবরাহের ক্ষেত্রে যদি যোগান না থাকে তাহলে মানুষের যে ফ্রাস্ট্রেশন হয় এবং যেভাবে মানুষ তার যে উৎপাদন, শ্রমঘন উৎপাদন, দৈনন্দিন যে কর্মঘণ্টা, তার স্বপ্ন, তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি বাংলাদেশে এখন হচ্ছে। দ্বিতীয় যে সমস্যা সেটি হলো যে আমাদের দেশে হু হু করে সেই ডলারের মূল্য উঠানামা করছে কার মার্কেটে। একই সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে লোকাল কারেন্সি, সেই লোকাল কারেন্সিতে টাকার মানও কমে যাচ্ছে। আমরা এই যারা আমজনতা, আমরা সাধারণভাবে এটা টের পাচ্ছি না, কিন্তু আপনি যখন একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে আগে যেখানে ভাড়া হতো 50 টাকা, সে কত টাকা চাচ্ছে, কিংবা আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য, বিশেষ করে আমদানিকৃত পণ্য, সেই পণ্যের বাজারে যখন সেগুলো কিনতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি টাকা কি পরিমাণ অবমূল্যায়িত হয়েছে। আপনারা গরুর মাংস এবং খাসির মাংস, ব্রয়লার মুরগির দাম, এই তিনটে দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার টাকার মূল্য কতটা কমেছে। এর কারণ হলো এখন এই তিনটি পণ্যের একটা বিরাট যোগান, মানে যেমন মুরগির যে খাদ্য, এগুলো বিদেশ থেকে আসে। কাজে ডলারের উচ্চ মূল্য, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে মুদ্রা, সেই মুদ্রার অবমূল্যায়নের উপর এগুলোর দাম নির্ভর করে। তো এই বাইরে যেটি হচ্ছে স্বর্ণের বাজার চওড়া। যখন অর্থনীতি খুব দুর্বল থাকে এবং মানুষ ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থের উপরে নির্ভর করতে না পারে, তখন মানুষ স্বর্ণ কেনার চেষ্টা করে এবং তখনই স্বর্ণের দাম বেড়ে যায়। সারা দুনিয়ার অর্থনীতি তছনছ হয়ে গেছে। পাল্লা দিয়ে স্বর্ণের দাম
একদিন সকালবেলা বাড়ে, বিকেলবেলা কমে যায়, বিকেলবেলা বাড়ে তো রাতে আবার কমে যায়। এই যে উঠানামা করতে করতে গত 1 বছরের মধ্যে স্বর্ণের দাম প্রায় 2.5 গুণ হয়ে গেছে, গত 1 বছরের মধ্যে। একই অবস্থা হয়ে গেছে বিশ্বে জ্বালানি তেলের মূল্য। ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে এক ব্যারেল ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের যে মূল্য, সেটা ছিল $70। এখন সেখান থেকে এটি $120 পর্যন্ত উঠে গেছে, আবার $120 তে 110-এ নামে, 105-এ নামে, কখনো 90-তে নেমে যায়। আর এতে করে কি হচ্ছে, বড় বড় যে তেল কোম্পানিগুলো আছে সেগুলো রীতিমতো দেউলিয়া হয়ে যাচ্ছে সারা দুনিয়াতে। এবং এই তেলের যে ব্যবসাটা সিঙ্গাপুর, দুবাই এবং আমেরিকা এবং ইংল্যান্ডের যে বড় বড় তেল কোম্পানিগুলো রয়েছে, যারা এই তেলের যে ব্রোকারিটা এটা বেশি মাত্রায় করে, ফলে ওই সমস্ত দেশের সরকারগুলোর উপর ভীষণ রকম চাপ পড়েছে ব্যবসায়ীদের। তো আমরা সেটা আলোচনা না করে আমরা আমাদের বাংলাদেশের যে বিষয়, সে বিষয়ে আলোচনা করছি। আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র, এখানে মূলত মধ্যবিত্ত যে শ্রেণীর রয়েছে, এই মধ্যবিত্ত শ্রেণী যেটা রয়েছে, তারা পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করে, সমাজে ভারসাম্য রক্ষা করে। এবং আমাদের দেশে উচ্চবিত্তের সংখ্যা খুব অল্প, আর বেশিরভাগ মানুষ দরিদ্র। তো দরিদ্র মানুষের সঙ্গে উচ্চবিত্ত মানুষের যে সম্পর্ক, দরিদ্র মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, শ্রমিকের সঙ্গে কারখানা মালিকের সম্পর্ক, এর মধ্যে যে ব্যালেন্স যারা করে সেটা হলো মধ্যবিত্ত। এখন এই মধ্যবিত্ত শ্রেণী কারা? 1 নম্বর হলো যে সরকারি কর্মকর্তা, 2 নম্বর হলো যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে সকল রাজনীতিবিদ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যারা মানে ওই এলাকার বিচার সালিশ থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এরা আমাদের এই জনগোষ্ঠীর যে অংশটি, সেটা ধরেন মধ্যবিত্ত শ্রেণী, এরশাদ জমানাতে এটা খুব, যাকে বলা হয়, ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। এরপর থেকে অর্থনীতির বৈষম্যের কারণে ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণী হারাতে থাকে। এবং এই যে বললাম যে মধ্যবিত্ত কিভাবে শেষ হয়ে গেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে মাত্র 17 মাসে কয়েক হাজার, আমি এখন একজাক্টলি এই সংখ্যাটা বলতে পারবো না, বেশ কয়েক হাজার নতুন কোটিপতি যুক্ত হয়েছে এই অল্প সময়ের মধ্যে। তো বোঝার চেষ্টা করুন যে অর্থনীতি কিভাবে ইমব্যালেন্সড হয়ে পড়েছিল। আর এই 2 মাসে, বিএনপি সরকার এই 2 মাসে নতুন করে না হলেও 10,000 কোটিপতি আবার যুক্ত হয়েছে অর্থনীতিতে। তাহলে এই যে 10,000 কোটিপতি যুক্ত হলো, তারা গরিবের হক নষ্ট করেছে, মধ্যবিত্তের হক নষ্ট করেছে, এবং অনেক শিল্পপতি, ধনী এবং যারা যাকে বলে গ্রুপ অফ কোম্পানিজের মালিক, তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে। ফলে কি হলো, এই যে 10,000 নতুন যে কোটিপতি, আমি জাস্ট এমনি একটা আন্দাজ করে রাব করে বললাম। তো এর ফলে কি হলো, আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী, সেই মধ্যবিত্ত শ্রেণীর যে স্থিতিশীলতা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। এর বাইরে এই যে জ্বালানি সংকট, তেল সংকট, তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে কর্মহীনতা ইত্যাদি নানা কারণে মধ্যবিত্ত শ্রেণী চাপের মধ্যে পড়েছে। অনেকে যারা ঠিক এই 1 বছর 1.5 বছর আগে ঢাকা শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন, তারা এখন বোরকা পরে ঘুরে বেড়াচ্ছেন। মেয়েরা, অনেক পুরুষ ঘর থেকে বের হচ্ছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ, চুপচাপ ঘরে বসে তারা অশান্তি তৈরি করছেন। এই যে তেলের মূল্য বৃদ্ধি করার কারণে অনেক যারা একটু মোটামুটি ঝামেলা করতে চান না, আর খুব বেশি কাজ নেই, এমন একটা হলো যে ধরুন ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, বা আর একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে সে কোনো মতে চলে, আর একটা গাড়ি আছে, ড্রাইভার নিয়ে বাইরে বের হলে তার ইনকাম হয়, না হলেও তেমন কোনো ক্ষতি নেই, এরকম সংখ্যা রয়েছে কয়েক লাখ এই শহরে। এই কয়েক লাখ মানুষ কোনো ঝামেলা করতে চাচ্ছে না, তারা ঘর থেকে বের হচ্ছে না, ড্রাইভারকে লম্বা ছুটি দিয়ে দিয়েছে, তারপর গাড়িটা মাঝে মধ্যে স্টার্ট দেয়, আর ওই যে সে দেখা গেল তার যে বাসায় থাকে আর একটা বাসা ভাড়া সে কালেকশন করে,
এটি দেশে কোনো মতে চলছে, কিন্তু সে বাইরে বেরোলে তার যে আরো 1 লাখ টাকা লাভ হতো, তো সেই 1 লাখ টাকার পেছনে হয়তো 10,000 টাকার তেল সে পোড়াতো, কিন্তু 10,000 টাকার তেল পোড়ানোর পরেও তার 90,000 টাকা লাভ হতো। এরকম কয়েক লাখ মানুষ এই তেল সংকটের কারণে ইরান যুদ্ধের পরে রীতিমতো ঘরে বসে আছে এবং তারা অপেক্ষা করছে কখন পরিস্থিতি ভালো হয়। যখন হয়তো পরিস্থিতি ভালো হবে 2 মাস পরে, 1 মাস পরে, 15 দিন পরে, কিন্তু ওই যে তাদের যে অপরচুনিটিগুলো ছিল, সুযোগগুলো ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে, আমাদের যে অর্থনীতি, যে অর্থনীতির অশ্রী সংকেতটা শুরু হয়েছিল 2021 সন থেকে, করোনার কালীন সময় থেকে, এবং এটি ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং আমাদেরকে রীতিমতো পঙ্গু করে ফেলছে। আর সেই পঙ্গুত্ব আমরা মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে সামাজিক স্থিতিশীলতা দরকার, জাতিগত যে সততা দরকার ছিল, সেই জিনিসগুলো না থাকার কারণে এখন চলমান যে সমস্যা, এক একটা সমস্যা আমাদের কাছে হিমালয়ের মতো মনে হচ্ছে। আমরা এই হিমালয় পর্বত অতিক্রম করে শান্তির সুবাতাস পাবো কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।